শীতকালের মধ্যে দীপা নতুন নতুন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে। আর বিয়ের পরের দিন থেকেই শ্বশুরবাড়ির লোকেরা দীপার উপর সংসারের সমস্ত দায়িত্ব চাপিয়ে দেয়, যার ফলে দীপা প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়। কারণ শীতকালে জলের কাজ করতে গিয়ে দীপার শরীর খারাপ করে, আর বিশেষ করে শীতকালে সকালবেলা দীপার কিছুতেই ঘুম ভাঙতে চায় না। তাই শ্বশুরবাড়িতে শীতকালে দীপা কিভাবে সকালবেলা ঘুম থেকে উঠবে তাই নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। বোমা, বিকেল 4টে বেজে গেল, তুমি কিন্তু তাড়াতাড়ি রাতের খাবারটা রান্না করে নাও। শীতকালে আমরা সন্ধ্যা 6টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, কারণ সন্ধ্যার পরে আমাদের কিন্তু প্রচন্ড ঠান্ডা লাগে। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা কম্বলের মধ্যে ঢুকে পড়ি। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দীপা মনে মনে খুবই খুশি হয়। মনে হচ্ছে আমার মতো আমার শ্বশুরবাড়ির লোকেরাও শীত কাতুরে, সেই জন্যই তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ার কথা বলছে। যাক, খুব ভালো হয়েছে। তাহলে শ্বশুরবাড়িতে সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠতে হবে না, কারণ ঠান্ডার মধ্যে যারা সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়ি তারা নিশ্চয়ই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না। এই ভেবে দীপা রান্নাঘরে চলে যায় আর তাড়াতাড়ি করে রাতের খাবার রান্না করে সবাইকে পরিবেশন করে। স্বামী, শ্বশুরমশাই, শাশুড়ি মা, দেওর, ননদ সবাই মিলে খাওয়া দাওয়া করে যে যার মতো ঘুমাতে চলে যায়। সবাই ঘুমাতে চলে গেছে, এবার আমিও আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। কিন্তু রান্নাঘরে তো এক গাদাই এঁটো বাসন পড়ে আছে, এগুলো কি এখনই মাজতে হবে? না না না, আমি এখন কিছুতেই ঠান্ডা জলে হাত দিতে পারবো না। আমি বরং কালকে সকালবেলায় বাসনগুলো মাজবো। এই বলে দীপাও নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর 5টা বাজতে না বাজতেই দীপার শ্বশুরবাড়ির প্রত্যেকেই ঘুম থেকে উঠে পড়ে, আর সবাই দীপার ঘরের সামনে গিয়ে দরজা ঠুকতে শুরু করে দেয়, যার ফলে দীপা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে ওঠে। সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দরজা খোলে, আর দরজার বাইরে তার শ্বশুরবাড়ির সবাইকে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখে আরো ভয় পেয়ে যায়। ক্ষমা করবেন, আসলে শীতকালে সকালবেলা আমার কিছুতেই ঘুম ভাঙতে চায় না। আমি সকাল 8টার সময় ঘড়িতে অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু জানি না কেন অ্যালার্ম বাজলো না। আসলে আমি যখন মায়ের বাড়িতে থাকতাম তখন আমি শীতকালে দুপুর বেলাতেই ঘুম থেকে উঠতাম, আর সেই অভ্যাসটাই আমার থেকে গেছে। তাই আমি উঠতে এত দেরি করে ফেলেছি। আমি আজকে উঠতে এত দেরি করে ফেলেছি যে আপনারা সবাই মিলে আমাকে ডাকতে চলে এলেন। আরে না না বৌমা, এখন ভোর 5টা বাজে। আমি জানতাম এত ভোরবেলা তোমার ঘুম ভাঙবে না, সেই জন্য আমরা সবাই মিলে তোমাকে ডাকতে এলাম। যাও, তুমি তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাও আর আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে এসো। আমরা সবাই মিলে এখন গরম গরম ব্রেকফাস্ট খাবো। ভোর 5টার সময় ব্রেকফাস্ট তৈরি করার কথা শুনে দীপা একেবারে আকাশ থেকে পড়ে। কি বলছেন কি মা, আপনারা ভোরবেলা 5টার সময় ব্রেকফাস্ট করবেন? শীতকালে আবার কেউ কখনো ভোরবেলা খাবার খায়? খাবার খাওয়া তো দূরের কথা, মানুষ তো শীতকালে ভোরবেলা ঘুম থেকে উঠতেই পারে না। কে কি করে আমরা জানি না, কিন্তু শীতকালে আমরা ভোর 5টার সময় ব্রেকফাস্ট করি, কারণ শীতকালে রাত অনেক বড় হয়। আর আমরা যেহেতু সন্ধ্যাবেলা 6টার সময় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, তাই ভোর 4-5টা বাজতে না বাজতেই আমাদের খুব খিদে পেয়ে যায়। আমরা আবার কেউ না খেয়ে থাকতে পারি না, বুঝেছো? তাই ভোরবেলাতেই আমরা ব্রেকফাস্ট করার জন্য উঠে পড়ি। বৌদি, তুমি কিন্তু এখন আমার জন্য গরম গরম চিকেন স্টিম মোমো আর তার সাথে গরম গরম চিকেন স্যুপ রান্না করবে। আমি প্রত্যেকদিন শীতকালে ভোরবেলা করে গরম গরম মোমো আর স্যুপ খেতে ভালোবাসি। শ্বশুরবাড়ির লোকেদের মুখে এরকম কথা শুনে দীপার প্রচন্ড পরিমাণে কান্না পায়। সে ভাবতেই পারেনি শ্বশুরবাড়িতে আসা মাত্রই তাকে এরকম ভাবে অত্যাচার সহ্য করতে হবে। কিন্তু মা, এখন তো ভোরবেলা প্রচন্ড ঠান্ডা, দেখুন আমার একদম কাঁপুনি আসছে। এই ঠান্ডার মধ্যে আমি কিভাবে রান্না করব বলুন? আরে বাবা, তুমি গায়ে সোয়েটার চাপিয়ে নাও, দরকার পড়ে 2টো কম্বল চাপাও, একটু কষ্ট করে রান্নাঘর পর্যন্ত যাও, তারপর দেখবে তোমার আর ঠান্ডা লাগবে না। কারণ রান্নাঘরে আগুনের সামনে দাঁড়িয়েই তো তোমাকে রান্না করতে হবে। আগুনের সামনে দাঁড়ালে কারোর আবার ঠান্ডা লাগে? তুমি ভোরবেলা আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করে দেখোই না, তোমার কিন্তু খুব আরাম লাগবে। শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে দীপার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু সে তবুও কিছু বলতে পারে না। তাই সে চুপচাপ গায়ে সোয়েটার এবং চাদর চাপিয়ে মন খারাপ করে রান্নাঘরে চলে যায়। আর রান্নাঘরে গিয়ে দীপা যখন বেসিনের দিকে তাকায় আর এঁটো বাসনপত্রগুলো দেখতে পায়, তখন সে ভয়ের চোটে ঠান্ডায় থরথর করে কাঁপতে শুরু করে। ওরে বাবা, এখন আমাকে ঠান্ডার মধ্যে বাসন মাজতে হবে। আমি কি করে জানবো যে আমাকে এরকম ভোরবেলা ব্রেকফাস্ট তৈরি করতে হবে? তাহলে তো আমি কালকে সন্ধ্যাবেলায় বাসনগুলো মেজে রাখতাম। কি মরতে যে শীতকালে বিয়ে করতে গেলাম। আমি বাপের বাড়িতে থাকার সময় কোনোদিন গরমকালে যে ভোরবেলা উঠেছি বলে আমার মনে পড়ে না।
এই বলে দীপা কাঁদতে কাঁদতে ব্রেকফাস্ট তৈরি করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার পরিবারের সবাই এক এক করে রান্নাঘরে আসে আর নিজের নিজের পছন্দের খাবারের অর্ডার দিয়ে চলে যায়। নিরুপায় হয়ে দীপা একে একে সমস্ত কিছু রেডি করে ফেলে। আর সে যখন খাবার পরিবেশন করতে যায় তখন সে টেবিলে শুধুমাত্র তার শাশুড়ি মাকে বসে থাকতে দেখে। কি হলো মা, বাকিরা কোথায়? আমার তো ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। চিকেন স্টিম মোমো, ভেজ স্টিম মোমো, স্যান্ডউইচ, বার্গার সবই রেডি করে ফেলেছি। আর এই যে আপনার আলু পরোটাও আছে। আসলে খুব শীত পড়েছে তো, সেই জন্য সবাই নিজের নিজের ঘরে চলে গেছে, কম্বলের তলায় ঢুকে বসে আছে। আমারও খুব ঠান্ডা লাগছে। তুমি এক কাজ করো, আমাদের সবার খাবারটা তুমি আমাদের ঘর পর্যন্ত পৌঁছে দাও। আমার ছেলে মেয়ের খাবারগুলো কিন্তু ওদের ঘরে পৌঁছে দেবে। ওরা বলেছে কম্বলের তলায় বসে বসে ব্রেকফাস্ট করবে। এই শুনে দীপার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু দীপা তার শাশুড়ি মাকে কিছু বলতে পারে না। তাই সে চুপচাপ খাবার নিয়ে সবার ঘরে পৌঁছে দিয়ে আসে। রিমি, এই নাও তোমার গরম গরম চিকেন স্টিম মোমো আর চিকেন স্যুপ রেডি। এ বাবা, মাত্র 10টা মোমো বানিয়েছো তুমি? এই শীতের ভোরবেলা মাত্র 10টা মোমো খেয়ে কখনো পেট ভরে? আমার ভীষণ খিদে পাচ্ছে। সেই কালকে সন্ধ্যা 6টার সময় আমি লাস্ট খাবার খেয়েছি। কাল থেকে কিন্তু তুমি আমার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে আর আমার জন্য অন্তত পক্ষে 30 থেকে 40টা মোমো তৈরি করবে। এই শুনে দীপা কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। আর সে ঘরে গিয়ে দেখে যে দীপঙ্কর নাক ডেকে ঘুমাতে ব্যস্ত। আর যা দেখে দীপার প্রচন্ড পরিমাণে রাগ হয়। তাই দীপা তখনই বাথরুম থেকে ঠান্ডা জল নিয়ে এসে দীপঙ্করের গায়ে ঢেলে দেয়। আর হঠাৎই ঠান্ডা জল গায়ে পড়তেই দীপঙ্কর চমকে ওঠে আর সে ঘুম থেকে উঠে থরথর করে কাঁপতে শুরু করে। আরে কি হলো, কি করছো তুমি এসব? এত সকালবেলা তুমি আমার গায়ে জল ঢাললে কেন? কি প্রবলেম তোমার? বেশ তো ঘুমাচ্ছিলাম, আমার ঘুমটাই তুমি নষ্ট করলে। এখন তো সবে 7টা বাজে, আমি শীতকালে 9টার সময় ঘুম থেকে উঠি। কি প্রবলেম তুমি জানতে চাও? তোমার রাক্ষসে পরিবার ভোর 5টার সময় আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে। এই ঠান্ডার মধ্যে আমি কারি বাসন মাজলাম আর ওদের জন্য কারি খাবার তৈরি করে দিয়ে এলাম। এখন সবাই নিজের ঘরে কম্বলের তলায় বসে খাবার গিলছে আর তুমি এখানে নাক ডেকে ঘুমাচ্ছ। আমি তো ওদেরকে সেরকম কিছু বলতে পারবো না, তাই আমি তোমার উপর নিজের রাগ তুলবো। আমাকে যখনই ভোরবেলা করে উঠে ব্রেকফাস্ট তৈরি করতে হবে, আমি তখনই তোমার গায়ে ঠান্ডা জল ঢেলে দেবো। এই বলে দীপা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু 9টা বাজতে না বাজতেই দীপঙ্কর আবার ভয়ে ভয়ে দীপাকে ঘুম থেকে ডেকে তোলে। তাই ঘুম থেকে উঠে দীপা আবার দীপঙ্করের জন্য ব্রেকফাস্ট তৈরি করে আর তার টিফিন বক্সও প্যাক করে দেয়। কিছুক্ষণ পর দীপঙ্কর খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। কিন্তু এরই মধ্যে দীপার ননদ এবং শাশুড়ি মা ফোন দিয়ে এটি বসে থাকে। বৌদি, তুমি শুধু শুধু দাদার সঙ্গে ঝগড়া করবে না। তুমি তো এই বাড়ির বউ, বলো আমাদের যদি খিদে পাই বা আমাদের পরিবারের কোনো প্রয়োজন পড়ে তাহলে আমরা কাকে বলবো বলো? তোমাকেই তো বলবো। আর তুমি কি ভেবেছো আমরা তোমাকে ভালোবাসি না? আমরা তোমার উপর অত্যাচার করি? কিন্তু এটা একদমই ভুল। দেখো আমি আর মা তোমার জন্য কি কিনে এনেছি। আরে ভালো করে দেখা, তোর বৌদি তো বুঝতেই পারছে না। এই যে বৌমা, আমরা তোমার জন্য রুম হিটার কিনে নিয়ে এসেছি। এই রুম হিটারটা আমি রান্নাঘরে লাগিয়ে দিচ্ছি। তোমার আর ভোরবেলা করে উঠে রান্না করতে কোনো সমস্যা হবে না। যখনই ভোরবেলা ঘুম থেকে উঠে তুমি রান্নাঘরে যাবে তখনই রুম হিটারটা অন করে দেবে আর একদম গরম পরিবেশে তুমি আমাদের জন্য সুন্দর সুন্দর ব্রেকফাস্ট তৈরি করতে পারবে। ননদ এবং শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি দীপা মনে মনে খুবই খুশি হয়। আর সে মনে মনে ভাবে সত্যি সত্যি তার ননদ এবং শাশুড়ি মা তাকে খুব ভালোবাসে। তাই দীপা খুশি মনে সেই রুম হিটার নিয়ে রান্নাঘরে চলে যায়। আর পরের দিন ভোর 5টার সময় আবার দীপার শাশুড়ি মা দীপাকে ঘুম থেকে ডেকে তোলে আর তাকে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট তৈরি করতে বলে। দীপার উঠতে ইচ্ছা না করলেও রান্নাঘরে রুম হিটার লাগানো আছে সেই ভেবে সে তাড়াতাড়ি করে রান্নাঘরে রান্না করতে চলে যায়। কিন্তু সেই হিটার অন করার পর রান্নাঘর কিছুতেই গরম হতে চায় না। কি ব্যাপার, কতক্ষণ ধরে হিটারটা অন করে রেখেছি কিন্তু একটুও গরম লাগছে না কেন? হিটার অন করার সঙ্গে সঙ্গেই তো রান্নাঘরটা গরম হয়ে যাওয়ার কথা। মনে হচ্ছে হিটারে কোনো প্রবলেম হয়েছে। শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতে হবে। এভাবে সেদিনও দীপাকে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সবার জন্য ব্রেকফাস্ট তৈরি করতে হয়। আর সে যখন খাবার নিয়ে তার শাশুড়ি মায়ের ঘরে যায় তখন সে তার ননদ এবং শাশুড়ি মাকে নিজেদের মধ্যে আলোচনা করতে শোনে। দেখলে তো মা, আমাদের স্টোর রুম থেকে আমি ওই পুরানো রুম হিটারটা বের করে বৌদিকে কেমন বোকা বানালাম। তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি এভাবেই বৌদিকে বোকা বানিয়ে প্রত্যেকদিন আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করিয়ে নেব।
ননদ এবং শাশুড়ি মায়ের এরকম কথা শুনি দীপার প্রচন্ড পরিমাণে রাগ হয়, কিন্তু দীপা তবুও তার ননদ কিংবা শাশুড়ি মাকে কিছু না বলে চুপচাপ তাদের খাবার ঘরে রেখে চলে যায়। কিন্তু সে ঘরে গিয়ে আবার দীপঙ্করের গায়ে জল ঢেলে দেয়। আর এভাবেই কিছুদিন কাটে। প্রত্যেকদিন ভোরবেলা করে ঠান্ডার মধ্যে উঠে দীপাকে ব্রেকফাস্ট তৈরি করতে হয়, যার ফলে তার খুবই ঠান্ডা লেগে যায়। তার প্রচন্ড সর্দি কাশি হয়, কিন্তু তাতেও কারোর কিছু যায় আসে না। এমন সময় দীপঙ্কর তার পরিবারকে সাহায্য করার জন্য ব্যবস্থা করে। পরের দিন ভোরবেলা 4টের সময় দীপঙ্কর তার মা এবং বোনকে ডেকে তোলে। মা, তোমরা তো প্রত্যেকদিন ভোরবেলা করে একা একা ব্রেকফাস্ট খাও, আমাকে তো কখনোই ঘুম থেকে ডাকো না, তাই আজকে আমি নিজেই উঠে পড়েছি। কিন্তু আজকে আমি আমার বউয়ের খাবার খাবো না। কতদিন হয়ে গেল বলো তো আমি তোমার হাতে রান্না করা খাবার খাইনি। তাছাড়া আমার বউ একদম ভালো রান্না করতে পারে না, তোমার হাতের খাবারের স্বাদই আলাদা। যাও মা, আজকে তুমি আমার জন্য আলু পরোটা, চিকেন পরোটা আর সাথে পনিরের পরোটা রান্না করে নিয়ে এসো, যাও। ছেলের মুখে এমন কথা শুনি নির্মলা দেবী চাইলেও না করতে পারে না, কিন্তু সে একা একা এত কিছু রান্না করতে পারবে না বলে তার মেয়েকেও সঙ্গে করে রান্নাঘরে নিয়ে যায়। ওমা, আজকে তো আমরা দুজনেই ফেসে গেলাম গো। ওরে বাবারে, কি শীত পড়েছে। তুমি বাসনগুলো মাজো, আমি কিন্তু এই ঠান্ডার মধ্যে জলের কাজ করতে পারবো না, আগেই বলে দিচ্ছি। তুমি বাসনগুলো মেজে নাও, আমি গরম জল করে ময়দা মেখে দিচ্ছি। না না, এই ঠান্ডার মধ্যে আমি ট্যাঙ্কের জলে হাত দিতে পারবো না। ট্যাঙ্কের জল প্রচন্ড ঠান্ডা, আমার হাত একেবারে খসে পড়ে যাবে। তুই বাসন মেজে নে, আমি গরম জল দিয়ে ময়দা মেখে দিচ্ছি। আমি তো বুড়ি হয়ে গেছি, দেখতেই পাচ্ছিস। আমার মতো বয়স্ক মহিলাকে দিয়ে তুই ভোরবেলা বাসন মাজাবি? আমার তো ঠান্ডা লেগে যাবে। একদম নাটক করবে না। তোমার বয়স বেশি বলে তোমার ঠান্ডা লাগছে, আর আমার বয়স কম বলে আমার ঠান্ডা লাগবে না? আমি বাসন মাজতে পারবো না মানে পারবো না। এই ঠান্ডার মধ্যে আমি কিছুতেই জলে হাত দিতে পারবো না। তুমি বেশি বকলে আমি কিন্তু এখনই ঘরে চলে যাব। তারপর তোমাকে একা একা ব্রেকফাস্ট তৈরি করতে হবে। এভাবেই ভোরবেলা রান্নাঘরে গিয়ে রিমি এবং তার মা দুজনেই ঝগড়া ঝামেলা করতে থাকে। ঠিক এমন সময় সেখানে দীপঙ্কর এসে বলে, কি হলো মা, শুধুমাত্র একটা দিন তোমাকে ব্রেকফাস্ট তৈরি করতে বললাম, তোমরা সেটাও পারছো না? এবার বুঝতে পারছো তো এই শীতের মধ্যে ভোরবেলা উঠে বাসন মাজা, ভোরবেলা উঠে রান্না করা কারোর পক্ষে কতটা কষ্টকর হতে পারে? তোমাদের ভীষণ ঠান্ডা লাগছে, কিন্তু এবারের বউ সে তো রোবট নয়, তারা তো ঠান্ডা লাগতে পারে, তাই না? দীপঙ্করের কথা শুনে তার মা এবং বোন দুজনেই প্রচন্ড পরিমাণে লজ্জিত হয়ে পড়ে। তারা খুব ভালো মতোই বুঝতে পারে দীপার সঙ্গে তারা অন্যায় করেছে। তাই সেদিন থেকে তারা ঠিক করে তারা আর কখনো ভোরবেলা করে ব্রেকফাস্ট করার জন্য দীপাকে বিরক্ত করবে না। এমনকি সেদিন পরিবারের সবাই মিলে দীপার কাছে ক্ষমা চেয়ে নেয়, যার ফলে দীপাও খুবই খুশি হয়। এখন আর কেউ ভোরবেলা করে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার জন্য পাগলামি করে না। দীপা নিজের মতো করে ঘুম থেকে উঠে রান্না বান্না করলে তারপরেই সবাই খাওয়া দাওয়া করি। প্রীতি তার স্বামী রঞ্জনের সঙ্গে বাস করত। রঞ্জন খুবই গরিব ছিল। সে দিনমজুরির কাজ করে সংসার চালাতো। তাদের সংসারে টাকার অভাব থাকলেও তারা সবসময় একে অপরের পাশে থেকে দুঃখ কষ্টের মুহূর্ত অতিবাহিত করত। রঞ্জন গরিব বলে প্রীতি কোনোদিনও আফসোস করত না, কারণ রঞ্জন মানুষ হিসেবে খুবই ভালো মানুষ ছিল। তাদের বাড়ির সামনেই একটা বড় 3তলা বাড়ি ছিল, যেখানে পল্লবী তার স্বামী নিখিলের সঙ্গে বাস করত। তারা খুবই বড় লোক ছিল। তাদের জীবনে কোনো জিনিসের অভাব ছিল না। পল্লবীর তেমন কোনো বন্ধু ছিল না, তাই সে প্রীতিকেই তার বন্ধু বলে মনে করত। দুজনের পারিবারিক অবস্থার মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকায় পল্লবী মাঝে মধ্যেই প্রীতিকে তার দারিদ্রতার জন্য অপমান করত। একদিন পল্লবী প্রীতির কাছে এসে বলে, প্রীতি চল, আজকে আমরা দুজনে একসঙ্গে ভাইফোঁটার শপিং করতে যাই। আমার বরকে বললাম, ও ব্যস্ত মানুষ, ওর সময় হবে না। একা একা কি শপিং করতে ভালো লাগে বলতো? চল, আমি আর তুই যাই। এই বলে প্রীতি ও পল্লবী দুই বন্ধু শপিং এর জন্য বেরিয়ে পড়ে। তারা রাস্তার ধারে একটা দোকানে যায়, যেখানে গোটা গোটা নারকেল বিক্রি হচ্ছিল। দাদা, নারকেল কত করে দিচ্ছেন? নারকেলগুলো ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভালো হবে। 50 টাকা থেকে শুরু। 50 টাকার নারকেল আছে আর 100 টাকার আছে, কোনটা নেবেন বলুন? এই যে এই ছোটগুলো 50 টাকা আর ওই বড়গুলো 100 টাকা। আপনি 50 টাকার একটা দিয়ে দিন। পল্লবী, তুই নারকেল কিনবি না? হ্যাঁ নেব, কিন্তু এত কম দামি নারকেল দেখে তো নেওয়ার ইচ্ছা করছে না। তুইও না আমাকে নিয়ে এরকম রাস্তার একটা সস্তার দোকানে চলে এলি। আচ্ছা দাদা, আপনার কাছে দামি নারকেল নেই? 1000-2000 টাকা দামি? পল্লবীর কথা শুনে দোকানদার অবাক হয়ে যায়। নারকেলের দাম আবার 1000-2000 টাকা হয় কখনো? সেই নারকেল তো তাহলে খাওয়াই যাবে না, আলমারিতে সাজিয়ে তুলে রাখতে হবে। তবে আমার কাছে একটা নারকেল আছে, খুবই ভালো হবে। এটা আপনি পারলে 2000 টাকা দিতে পারেন।
আসলে কি বলুন তো, বছরে একবার ভাইফোঁটা আসে। আমি আমার ভাইকে খুব ভালোবাসি, তাই আমি কিপটেমি করতে পছন্দ করি না। যা কিনবো বেশি টাকা দিয়ে দামি জিনিসই কিনবো। ঠিক আছে, দিয়ে দিন এই নারকেলটা। এই নিন 2000 টাকা। তুই কি পাগল নাকি? 100 টাকার নারকেল তুই 2000 টাকা দিয়ে কিনলি? হ্যাঁ অবশ্যই, কিছু তো একটা আলাদা করতেই হবে। সবাই তো 50-100 টাকা দিয়ে নারকেল কিনছে, আর আমার ভাইয়ের ব্যাপারই আলাদা, ইঞ্জিনিয়ার বাবু বলে কথা। আচ্ছা হয়ে গেছে, আর কি নিবি এখান থেকে? হ্যাঁ, আমি আমার ভাইয়ের জন্য একটা ব্রেসলেট নেব। চল ওই পাশের দোকানে যাই। এই যে দাদা, ভাই ফোটাতে পরানোর জন্য একটা কম দামি ব্রেসলেট দেখান তো। আসলে আমার কাছে বেশি টাকা নেই, তাই যা টাকা আছে সেই দিয়েই সবকিছু কিনতে হবে। না বাবা, আমি এখান থেকে কিছু কিনবো না। এত কম দামি সস্তা ব্রেসলেট আমার ভাই জীবনে পরবেই না। কি ভাববে বলতো? এমনিও তো কোনোদিনও আসে না আমার সঙ্গে দেখা করতে। বছরে 2 বার আসে, রাখি বন্ধন আর ভাই ফোঁটা। ভালো মতো খাতির যত্ন না করলে হয় বলতো? তুই কোথা থেকে ব্রেসলেট নিবি তাহলে? কোথা থেকে নেব? আয় আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। আমি আগেই ব্রেসলেটের অর্ডার দিয়ে রেখেছি। আয়। পল্লবী প্রীতিকে একটা জুয়েলার্সে নিয়ে যায়। এই যে দেখ, এই সোনার ব্রেসলেটটা ভাই ফোঁটার দিন আমি আমার ভাইয়ের হাতে পরিয়ে দেব। কত দাম জানিস সেটার? 30,000 টাকা। এটা শুনে প্রীতি অবাক হয়ে যায়। কি, 30,000 টাকার ব্রেসলেট পরাবি তোর ভাইকে? যাক, খুব ভালো রে। হ্যাঁ, যার যেরকম ক্ষমতা আর কি। আমার সোনার টুকরো ভাইয়ের জন্য সোনার ব্রেসলেট তো পরাতেই হবে। আমার ভাইকে দামি ব্রেসলেট গিফট করব, তারপরে তো ভাই আমাকে দামি গিফট অথবা বেশি বেশি টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, চল এবার তাহলে। আমার ভাইয়ের জন্য লাড্ডু আর মিষ্টি নিতে হবে। না বাবা, আমি সস্তার লাড্ডু মিষ্টি কিছুই কিনবো না। আমি অনলাইন থেকে হলদিরামের দামি কেশরের লাড্ডু, ঘিয়ের লাড্ডু অর্ডার করব। আমার ভাই সস্তার খাবার পছন্দ করে না রে। আচ্ছা ঠিক আছে, তোর যেটা ঠিক মনে হয় তুই সেটাই কর। চল, এবার তো কেনাকাটা হয়ে গেল, এবার বাড়ি যাওয়া যাক। কি বলিস কি? কেনাকাটা কোথায় হয়ে গেল? সবে তো আমার ভাইয়ের জন্য জিনিসগুলো কিনলাম। এখন ভাই ফোটার জন্য নিজের জন্য জিনিস কিনবো না? আমার নিজের নতুন জামা, জুতা, জুয়েলারি সবই তো কিনতে হবে। তুই তোর জন্য কিছু কিনতে পারবি না সেটা আমি জানি ভালো করেই। এই বলে পল্লবী তার নিজের জন্য অনেক অনেক টাকা শপিং করে, কিন্তু প্রীতির কাছে আর অন্য কিছু কেনার মতো টাকা ছিল না। দুই বন্ধু কেনাকাটা করে যে যার মতো বাড়ি ফিরে যায়। দেখতে দেখতে ভাইফোঁটার দিন চলে আসে। পল্লবী প্রীতির কাছে এসে বলে, কিরে, ভাইফোঁটার প্রিপারেশন কতদূর হলো? তুই তো কিছুই করিসনি মনে হচ্ছে। তোর ভাই আসবে না? কেন আসবে না? নিশ্চয়ই আসবে। আসলে সকাল থেকে আমি ভাইয়ের জন্য রান্না বান্না করছিলাম। তোর ভাইকে ফোঁটা কোথায় দিবি? মানে ভাই ফোঁটা কোথায় করবি? ঘরে? তুই তো ঘর বাড়ি কিছুই সাজাসনি দেখছি। এই তো এবার করব। আমি উঠানে বসে আমার ভাইকে ফোঁটা দেব। আমি এখনই উঠোন সাজাবো, দেখবি কিভাবে। ওরে বাবা, কেমন সাজাস দেখি? আমি তো 2 দিন ধরে ঘর বাড়ি সাজানোর চেষ্টা করছি, এখনো পর্যন্ত হয়ে উঠলো না। দেখি তোর সাজানো কাকে বলে। প্রীতি বাড়ির ভিতর থেকে চালের গুঁড়া, আটা এবং হলুদ নিয়ে আসে এবং সে তার বাড়ির সামনে উঠানে একটা সুন্দর রঙ্গোলি অঙ্কন করে। রঙ্গোলি দেখে পল্লবী জোরে জোরে হেসে ওঠে। কিরে, তুই এটা কি করলি? তুই রঙ্গোলি আঁকলি কেন? এই রঙ্গোলির উপর আমি একটা আসন পেতে দেব। আমার ভাই এখানে এসে বসবে আর আমি আমার ভাইকে ফোঁটা দেব। প্রত্যেক বছর আমি এটাই করি। ও মাই গড, তোর আর আমার ভাই ফোঁটা একদমই আলাদা। এই দাঁড়া দাঁড়া, আমার ভাই ফোন করছে। হ্যালো। হ্যাঁ ভাই বল। হ্যাঁ ভাই, আমি সব তৈরি করে রাখছি, তুই চলে আয় শুধু। আচ্ছা আমি রাখি তাহলে। প্রীতি, আমার ভাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আমাকে যেতে হবে বাড়ি। চল না তুইও আমার সঙ্গে। তোর ভাই তো এখন আসবে না। আমি কিভাবে ভাইফোঁটা পালন করি দেখবি চল। আমাদের বড় লোকের ভাইফোঁটা কেমন হয় দেখবি চল। প্রীতি পল্লবীর সঙ্গে তার বাড়িতে যায়। প্রীতি দেখে পল্লবীর বাড়ির সামনে একটা সুন্দর বড় দোলনা রাখা আছে। বাহ, কি সুন্দর দোলনাটা! তুই কি দোলনাটা নতুন কিনেছিস? না না, আমি দোলনাটা কিনিনি। এটা তো আমি ভাড়া করেছি আজকে স্পেশাল ভাইফোঁটার জন্য। আমার ভাই এসে এই দোলনার উপর বসবে আর আমি আমার ভাইয়ের কপালে ফোঁটা দেব। ম্যাডাম, ফুল নিয়ে এসেছি। এই ফুলগুলো কি করবে এবার? কি করবে মানে? দোলনাটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ফেলো। আর হ্যাঁ, দোলনা থেকে মেন গেট পর্যন্ত কার্পেট পেতে দাও। কার্পেটের উপর অনেক অনেক ফুল ছড়িয়ে রাখবে। আমার ভাই এই ফুলের উপর দিয়ে হেঁটে আসবে। কোনো জিনিস যেন গন্ডগোল না হয় বলে দিলাম। তাড়াতাড়ি করো, আমার ভাই এখনই চলে আসবে। ঠিক আছে ম্যাডাম। আর রান্না বান্নার আয়োজন সব হয়ে গেছে তোর?
আরে রান্না বান্না করতে যাব কেন? আমি তো আমার ভাইয়ের জন্য বাইরে থেকে স্পেশাল খাবার অর্ডার করেছি, দামি রেস্টুরেন্টের দামি খাবার। আমি তোর মতো বাড়িতে কম টাকা খরচ করে রান্না বান্না করি না রে। না না, আসলে আমার ভাই আমার হাতের খাবারই পছন্দ করে, তাই আমি ওর জন্য নিজের হাতেই রান্না করি। দেখ, পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না, বাইরে থেকে খাবার অর্ডার করতে গেলে অনেক টাকা লাগবে, যেটা তোর কাছে নেই, তাই তুই বাড়িতেই রান্না করেছিস, এটাই হলো আসল কথা। না হলে আজকাল বাইরের খাবার কেউ পছন্দ করে না, এমন কেউ আছে নাকি? তুই হয়তো ঠিকই বলছিস রে, ধনী গরিবের পার্থক্য তো এটাই, তাই না? কিছুক্ষণের মধ্যেই পল্লবীর ভাই হ্যারি সেখানে এসে উপস্থিত হয়। নে নে দিদি, কি করবি তাড়াতাড়ি কর, আমার হাতে সময় খুব কম আছে। হ্যাঁ আমি জানি তো, এখানে বস, আমি তোর জন্য কত সুন্দর দোলনা সাজিয়েছি দেখ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এখানে তো খুব গরম, তুই তো জানিস আমি গরমে থাকতে পারি না, সব সময় এসিতে থাকার অভ্যাস আমার। সরি রে ভাই, আমি এখনই কুলারটা বাইরে নিয়ে আসছি। এই, কে কোথায় আছো? তাড়াতাড়ি কুলারটা বাইরে নিয়ে এসে লাগিয়ে দাও। প্রীতি, তুই এই ছাতাটা আমার ভাইয়ের মাথায় ধরে দাঁড়াবি রে, আসলে বাইরে অনেক রোদ তো, আমার ভাইয়ের গায়ে রোদ লাগছে। পল্লবীর কথা শুনে প্রীতি হ্যারির মাথায় ছাতা ধরে দাঁড়িয়ে পড়ে। পল্লবী তার ভাইয়ের কপালে চন্দনের তিলক দিয়ে হাতে সোনার ব্রেসলেটটা পরিয়ে দেয়। নিয়ে বাবা, হয়ে গেছে তো সব, আমি এবার উঠি তাহলে। আসি মানে? এই তো 5 মিনিট হলো এখানে এলি, ঘরে গেলি না, এখনো তো ঘরের মধ্যেই ঢুকলি না। আমি তোর জন্য অনেক কিছুর আয়োজন করেছি রে ভাই, বাইরে থেকে অনেক খাবারও অর্ডার করেছি, সেগুলো অন্তত খেয়ে যা। না না, আসলে আমি আমার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যাচ্ছি, অনেকদিন পর বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটা সুযোগ পেলাম, ওরা আমার জন্য অপেক্ষা করছে, আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো আজকে। আর তোর জন্যও তো কোনো গিফট কেনা হয়নি, তোর কত টাকা লাগবে বলিস, আমি তোর অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো, কেমন? কিন্তু ভাই, একটু মিষ্টি মুখ অন্তত করে যা, আমি তোকে খাইয়ে দিচ্ছি নে। আরে না না, এখন এসবের সময় নেই, আমার কি মিষ্টি খাওয়া হয় না নাকি? ঠিক আছে চল চল, আমি আসি, এবার দেরি হচ্ছে। এই বলে হ্যারি সেখান থেকে চলে যায়। পল্লবীর প্রতি তার ভাইয়ের এমন ব্যবহার দেখে প্রীতি ভীষণ পরিমাণে অবাক হয়। তোর ভাইফোঁটা তো হয়ে গেল, চল এবার আমার বাড়ি, আমার ভাইয়েরও আসার সময় হয়ে গেল। পল্লবী প্রীতির সঙ্গে তাদের বাড়িতে আসে। কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রীতির ভাই রাম চলে আসে। বোন কেমন আছিস বোন আমার? সব ঠিক আছে তো? তোর জামাইবাবু কেমন আছে? কি রে বোন, তুই এত রোগা হয়ে গেছিস কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না নাকি? আমি ঠিক আছি রে ভাই, তুই আয় না, বস এখানে, দেখ আমি তোর জন্য রঙ্গোলি এঁকেছি। প্রীতি রঙ্গোলির উপর রামের জন্য আসন পেতে রেখেছিল। রাম খুবই খুশি হয়ে সেখানে গিয়ে বসে পড়ে। আরে বোন, এবারে রঙ্গোলিটা তো খুব সুন্দর হয়েছে, প্রত্যেক বছরই ভালো হয়, কিন্তু মনে হচ্ছে এবারে রঙ্গোলিটা খুবই ভালোবেসে এঁকেছিস তুই, তাই এত ফুটে উঠেছে। তোর পছন্দ হয়েছে শুনে খুব ভালো লাগলো। আয় ভাই, তোর কপালে ফোঁটা দিয়ে আগে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। নে এবার তাড়াতাড়ি আমার মুখ মিষ্টি করা, খুব খিদে পেয়েছে, খিদেতে পেটের নাড়ি জ্বালা করছে। হ্যাঁ আমি জানি তো, প্রত্যেক বছর তুই ভাই ফোঁটা নেওয়ার আগে পর্যন্ত উপোস করেই থাকিস। নে ভাই, হা কর। আর আজকে আমি তোর পছন্দের খাবার রান্না করেছি, আজকে কিন্তু তোকে গলা পর্যন্ত না খাইয়ে আমি ছাড়বো না। গলা পর্যন্ত কেন, আমি মাথা পর্যন্ত খাবো। এই নে বোন তোর উপহার, এতে কিছু টাকা আছে, আর খাওয়া দাওয়ার পর আমি তোকে মার্কেটে নিয়ে যাব, তোর পছন্দ মতো তুই কিছু একটা কিনে নিবি। আর আচ্ছা, ওটা কে? একে তো ঠিক চিনতে পারলাম না। এটা আমার বন্ধু পল্লবী, এই পাশেই থাকে। ও, তাহলে ও তো আমার বোনই হবে। বোন, তুমি চাইলে আমাকে ভাই ফোঁটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। রামের কথা শুনে এবং রাম ও প্রীতি দুই ভাই বোনের মধ্যে ভালোবাসা দেখে পল্লবীর চোখে জল চলে আসে। সে হাউ হাউ করে কেঁদে ওঠে। প্রীতি, আমাকে ক্ষমা করে দে, ধনী গরিবের ভাইফোঁটার মধ্যে সত্যি তফাৎ আছে। আমার ভাইয়ের জন্য আমি অনেক অনেক টাকা খরচ করে অনেক আয়োজন করেছি, কিন্তু আমার ভাই আমাকে 2 মিনিট সময় না দিয়ে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে চলে গেল, এমনকি আমার হাতে মিষ্টি পর্যন্ত খেলো না। আর তোর ভাই এখানে এসে পর্যন্ত তোকে খুশি করার কত চেষ্টা করছে, তোর সুখ দুঃখের খবর জানার চেষ্টা করছে, সামান্য আটা আর হলুদ দিয়ে আঁকা রঙ্গোলির কত প্রশংসা করলো। সত্যি ভাই বোনের ভালোবাসা এমনই হওয়া উচিত, ভাই বোনের ভালোবাসা টাকা পয়সা দিয়ে বিবেচনা করা যায় না। পল্লবীর মুখে এমন কথা শুনে প্রীতি খুবই খুশি হয়। পল্লবী রামকে ভাইফোঁটা দেয়। সেদিনের পর থেকে পল্লবীও অনেক পাল্টে গিয়েছিল। সে তার জীবনে অনেক বড় একটা শিক্ষা লাভ করেছিল, তাই সে প্রীতিকে আর কখনোই কোনো বিষয় নিয়ে অপমান করত না।